আমি শুধু চেয়েছি তোমায়। পর্ব সংখ্যা 25, লেখনীতে সুরাইয়া রাফা। তুষার আবৃত বিস্তর শ্বেতরাঙা হাইওয়ে, জঙ্গলের সীমানা ছাড়িয়ে যতদূর চোখ যায় ততদূর অবধি ভয়াল রাত্রির তামাশাচ্ছন্ন গর্জন, বরফের ঝাঁজ মিশ্রিত বৈরী আবহাওয়া, হিমশীতল চারিদিকে। বছরের এই সময়ে শহরগুলো হয়ে পড়ে কিছুটা জনমানব শূন্য আর ফাঁকা। নিগুড় হাড় কাঁপানো ঠান্ডা ভর করে সন্ধ্যাক্ষণে বাড়ির দ্বার আটে সকলে। অতঃপর অ্যান্টিকের জানালাগুলো বন্ধ করে ঘরের মাঝে ফায়ার প্লেস জ্বালিয়ে একটু একটু করে হাত লাগায় টুকটাক ইনডোর ডেকোরেশনে। সেই সাথে অধীর অপেক্ষায় দিন গুনতে শুরু করে বছরের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাসের। অথচ এই নিবিড় নিস্তব্ধ তুষার আচ্ছাদিত নিশীথে শিকারে বেরিয়েছে একজোড়া কুটিল বিধ্বংসী চোখ। তার গভীর তীক্ষ্ণ দৃষ্টিপাত জুড়ে ঘনীভূত হয়েছে পাশবিক অগ্নিদাহ। যতটা প্রতিহিংসার দাপটে অক্ষিপুট ছেয়ে গিয়েছে পৈশাচিক হিংস্রতায়, ঠিক ততটা সাবলীল তার গম্ভীর মুখায়ব। চোয়ালের মাঝে অনবরত ঘুরপাক খাচ্ছে পেপারমিন্ট ফ্লেভার আধ খাওয়া চুইংগাম। তখন থেকে চিবোতে চিবোতে স্বাদটা কেমন পানসে হয়ে এসেছে। তবে এই মুহূর্তে তুচ্ছ চুইংগামে কোনোরূপ মনোযোগ নেই গাড়িতে বসা মানবরূপী দানবীয় শিকারিটির। প্লেলিস্টে ডার্ক মিউজিক চলছে, সেই সুরের মূর্ছানার সঙ্গে তাল মিলিয়ে দ্বিধাহীন লোকটা গাড়ির জানালায় কোনোই ঠেকিয়েছে অকপটে। অন্য হাত স্টিয়ারিংয়ে বজায় রেখে স্পিডোমিটারে 100-র ঊর্ধ্বে গতি তুলে হায়নার মতো তাড়া করে বেড়াচ্ছে সামনে ছুটে চলা ব্ল্যাক মার্সিডিজকে। একজন অতর্কিতে হন্যে হয়ে ছুটছে আর অন্যজন নৈশব্দে ঠান্ডা মাথায় তাড়া করে বেড়াচ্ছে তাকে। এভাবেই হাওয়ায় বেগে অতিক্রম করছে মাইলের পর মাইল। চোখের পলকে এক এক করে পেরিয়ে যাচ্ছে হাইওয়ে, কখনো সূক্ষ্ম ওভারটেক তো কখনো সরাসরি ইউটার্ন। এভাবেই চলে যাচ্ছে ঘণ্টাখানিক এই চোর পুলিশের কাহিনী। তাও কিছুতেই ধরাশায়ী হচ্ছে না গতিহীন ব্ল্যাক মার্সিডিজটা। ভেতরে যে কোনো সুদক্ষ কার রেসার বসে নেই তার গ্যারান্টি কোথায়? তবে পেছন থেকে ছুটে আসা বিএমডব্লিউর মালিকও যে এত সহজে ছাড়বে না তার শিকারটাকে, সেটা এতক্ষণে সুস্পষ্ট। প্রায় 2 ঘন্টার চলমান স্নায়ু সহিংসতার ইতি টেনে আকস্মাৎ গতি হারালো ব্ল্যাক মার্সিডিজ। রং সাইড থেকে আগত লরির ধাক্কায় মাত্রাহীন চলন্ত গাড়িটা কয়েক হাত দূরে ছিটকে গিয়ে উল্টে পড়ে মাঝ রাস্তায়। চোখের সামনে দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায় ব্র্যান্ডেড নিউ গাড়িটা। পেছনে এখনও বিএমডব্লিউ শটান অবস্থান। মনে হচ্ছে গাড়ির ভেতরের মানুষটাকে পুরোপুরি নিঃশেষ না করে এক পাও এগোবে না সে। কামন, রাত শেষ হয়ে আসছে। চোয়াল শক্ত করে আপন মনে বিড়বিড়ায় পেছনের শিকারিটা। তন্মধ্যে চূর্ণ বিচূর্ণ গাড়ির দরজা ঠেলে পা টেনে বেরিয়ে আসে আহত লোকটা। রক্তের তোরে ঝুপঝুপ করছে তার সমগ্র শরীর। পা ভেঙে বেঁকিয়ে গিয়েছে, থেতলে যাওয়া মাংসপেশির ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে জীবন্ত শ্বেতরাঙা তরতাজা হাড়গোড়। তাও রুগ্ন শরীরটাকে টেনে হিঁচড়ে সামনের দিকে ছুটে চলার বৃথা চেষ্টা অব্যাহত রাখছে লোকটা। যদিও তার সমস্ত শরীর জুড়ে ভয় ভর করেছে, তবে ল্যাম্পপোস্টের নিয়ন আলোক শিখায় তার স্পষ্ট বিধ্বস্ত মুখায়ব। লোকটা অন্য কেউ নয়, ড্যানিয়েলের একমাত্র বিশ্বস্ত এসপাই এডওয়ার্ড ফ্রাঙ্কি, যে এই মুহূর্তে আসন্ন মৃত্যুকে মাথায় নিয়ে ছুটছে দিক দিকে। তবে পেছনের গাড়িতে অবস্থানরত মানুষরূপী পিশাচটার বোধহয় কিঞ্চিত দয়া অনুভব হলো না তার প্রতি। উল্টো নির্জীব হয়ে পড়া ক্রোধান্বিত সত্তাটাকে পুনরায় জাগ্রত করে দাঁতে দাঁত চাপে সে। তৎক্ষণাৎ গিয়ার টানে গাড়ি স্টার্ট দেয় সবেগে। গতিপথ একই, তবে গাড়ি এখন দ্বিগুণ তালে ছুটছে। যতটা দ্রুত এগিয়ে গেলে মানুষের পলক ফেলার সময়টুকু অবশিষ্ট থাকে না, ঠিক ততটা দ্রুত স্পিড বাড়িয়ে আলো আধারের মাঝে ফ্র্যাঙ্কের মুমূর্ষ দেহটাকে রাস্তায় পিষে দিয়ে গেল এক নিমেষে। অতঃপর গাড়ি ঘুরিয়ে পেছনে ফিরে এসে একাধিক চাকার ঘর্ষণে ছিন্ন ভিন্ন করে রাস্তার পিচের সঙ্গে মিশিয়ে দিতে লাগলো ফ্র্যাঙ্কের অর্ধমৃত দেহাবশেষ। যতক্ষণ পর্যন্ত গাড়ির নিচে শক্ত কিছু অনুভব হয়েছিল, ঠিক ততক্ষণ চাকার সঙ্গে দেহটাকে জ্যান্ত পিষেছিল লোকটা।
ছিন্ন ভিন্ন দেহটা থেকে ফিনকি দিয়ে বেরিয়ে আসা রক্তের স্রোতে ভরে উঠেছিল বিএমডাব্লিউর সমস্ত জানালাগুলো। গাড়িটাকে দেখে মনে হচ্ছিল হ্যালোউইনের কোনো জলজান্ত কস্টিউমস, যার ভেতরে স্বয়ং অবস্থানরত ভয়ঙ্কর কদাচিৎ এক ডেভিল কিং। চোখ দুটো ঘুমন্ত হায়নার মতো নেতিয়ে থাকলেও চারিপাশের তাজা রক্তের উৎকট গন্ধে অচেরেই তৃপ্তিতে ঠোঁট প্রসারিত হলো তার। ড্রাগন হান্টার গ্রুপের মূল ভবনটা আজ ভয়াবহ নিস্তব্ধতায় একীভূত। নিভৃত মৃত্যুপুরীর মতোই চারিদিক থমথমে। সব সময় যান্ত্রিক মানবের ন্যায় দায়িত্বরত গার্ডসগুলো আজ অত্যাধিক সংখ্যায় জর্জরিত। কোনো এক অযাচিত কারণবশত তারাও আজ চিন্তিত। ভয়ের ক্লেশে শুকিয়ে আছে প্রত্যেকের অন্তরাত্মা। মাত্রাতিরিক্ত শীতল আবহাওয়ার মাঝেও ঘামে জুবুথুবু শরীরে জড়ানো বিশেষ কালো পোশাক, হাতের মাঝে চেপে ধরে রাখা শর্ট গানগুলো অজ্ঞাত কম্পন আজ বেগতিক। এর মাঝে বক্ষ গহ্বরে জমে থাকা আতঙ্কিত রুহুটাকে আচানত কণ্ঠনালীতে ঠেলে দিয়ে আগমন ঘটে ড্যানিয়েলের, তার ব্যক্তিগত ফরেনসিক টিমের। পরনে কালো স্যুট, হাতের মাঝে জলজল করছে ধারালো চাপাতি, যা দেখা মাত্র চিরাচরিত স্থির দাঁড়িয়ে থাকা রোবোটিক গার্ডসগুলো আজ ভয়ের তোড়ে নড়েচড়ে ওঠে কিছুটা। ড্যানিয়েলের গম্ভীর চোখে দাউ দাউ করছে প্রতিহিংসার লেলিহান। লবিতে ঢুকে ডানে বামে কোনরূপ অতর্কিত দৃষ্টিপাত না করে লম্বা পা ফেলে হনহনিয়ে ঢুকে গেল ভেতরের সিক্রেট কামরায়। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করা মাত্রই ভলভলিয়ে নাকে আসে হানা দেয় মৃত লাশ থেকে নির্গত এক বিদঘুটের দুর্গন্ধ। গম্ভীর মুখে ভাঁজ পড়ে ড্যানিয়েলের। এহেন বেগতিক দুর্গন্ধে টিকতে না পেরে সকলে নাকের ডগায় রুমাল চেপে ধরলেও ড্যানিয়েল নিরুদ্বেগ। সে সামনের দিকে চেয়ে আছে এক দৃষ্টিতে। মাথার ওপর বিস্তৃত সিলিং, তাতে একে একে উল্টো হয়ে ঝুলে আছে ড্যানিয়েলের দূরদর্শী বিচক্ষণ সব স্পাইদের মরা দেহ। প্রত্যেকের চেহারা বিভৎস, দেখেই বোঝা যাচ্ছে ভয়াবহ ট্র্যাজেডিক মৃত্যু দেওয়া হয়েছে তাদের। জঙ্গলি হায়নার মতো একে একে শিকার করা হয়েছে প্রত্যেককে। মৃত্যুর ধরনও অনেকটা কাছাকাছি, মনে হচ্ছে সবগুলোকে একজনেরই কাজ। মরা লাশগুলোকে নিষ্প্রভ নয়নে পরখ করতে করতে এক পর্যায়ে ড্যানিয়েলের দৃষ্টি আটকালো পেছনে ঝরে থাকা সব থেকে নিকৃষ্ট লাশটার পানে। মুখ চেনার উপায় নেই, চোখ দুটো কোটরে নেই, শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে মাথার খুলিটাও ভেঙে চুরে তরতাজা মগজ পর্যন্ত দৃশ্যমান। ধীর কদমে ড্যানিয়েল এগিয়ে দেখল বিভৎস মৃতদেহটার দিকে। বিষণ্ণ মুখায়বে প্রতিহিংসার দাপট কি হই হারিয়েছে কিছুটা। বেজার মুখে নিজের বলিষ্ঠ খড়খড়ে হাতটা আস্তে করে ওই চূর্ণ বিচূর্ণ মগজের উপর রাখল ড্যানিয়েল। অতঃপর সেখানটায় আবেশিত হাত বুলিয়ে তপ্তস্বরে বিড়বিড়িয়ে উঠল আচমকা, ফ্রাঙ্কি, মাই ফ্রাঙ্কি। ড্যানিয়েলের মুখে ফ্রাঙ্কি নামটা শুনে মুহূর্তে আটকে ওঠে সকলে। কানাঘুষায় ভরে ওঠে পুরো কামরা। সবার মাথাতে একটাই প্রশ্ন হানা দেয় তৎক্ষণাৎ, ফ্রাঙ্কির মতো এমন বিচক্ষণ দূরদর্শী ট্রেনিং প্রাপ্ত গুপ্তচরকে কে দিল এমন ভয়াবহ নৃশংস মৃত্যু? তবে সকলের ভাবনার ছেদ ঘটে ড্যানিয়েলের আকস্মাৎ গর্জনে। কে করেছে এটা? কে করেছে? সঙ্গে সঙ্গে মুখে তালা লাগিয়ে ভয়ে গুটিসুটি মেরে গেল সকলে। উদ্ভ্রান্তের মতো এদিকে ওদিকে দৃষ্টি ঘোরায় ড্যানিয়েল। ফ্রাঙ্কিকে হারিয়ে পাগল প্রায় সে। এমন সময় লাশের শরীর থেকে খসে পড়ে একটা ছোট্ট চিরকুট। দিশেহারা হাতে চিরকুটটা খোলে ড্যানিয়েল শান্তভাবে দৃষ্টি বোলায় তাতে, যেখানে রক্তাক্ত অক্ষরে ছোট্ট করে লেখা, ইট ওয়াজ এ সিম্পল রিভেঞ্জ। চিরকুটে দৃষ্টি বোলানোর পরই পুরো ভবন কাঁপিয়ে গর্জে ওঠে ড্যানিয়েল। মহাপ্রলয়ের ন্যায় শরীরের সকল তেজ মস্তিষ্কে একীভূত করে দাঁতে দাঁত পিষে গজরাতে গজরাতে বলে, অ্যারিশ ইউভান, ইউ ফাকিং ব্লাডি বিস্ট, আই উইল বার্ন ইউর এন্টায়ার টেরিটরি টু এসেস। আতঙ্কিতে কাঁপছে ড্যানিয়েল। রাগের তোরে থরথর করছে তার শক্ত চিবুক। চক্ষু গহ্বরের অগ্নিস্ফুলিঙ্গ এর দাবদাহে যে কারোর বিনাশ আসন্ন। ঠিক এমন সময় উদ্ভ্রান্ত কদম পা ফেলে ঠাস করে দরজায় ধাক্কা মেরে ভেতরে প্রবেশ করে একটা গার্ড।
লোকটার আকস্মাৎ আগমনে একযোগে পেছনে ঘুরল সকলে। ভেতরে ভেতরে উদ্বিগ্নতার ছাপ, কণ্ঠনালী শুকিয়ে কাঠ, তার ওপর বেগতিক শ্বাস প্রশ্বাসে হাঁপড়ের মতো ওঠানামা করছে রুগ্ন বক্ষপিঞ্জার। লোকটার এহেন উদ্ভ্রান্ত ভঙ্গিমায় ভুরু কুচকাল ড্যানিয়েল। গমগমে আওয়াজে বলল, হাউ ডেয়ার ইউ। ড্যানিয়েলের কথা সম্পূর্ণ হওয়ার আগেই লোকটা হাঁপাতে হাঁপাতে বলল, অ্যারিস ইউভান নয়, ওটা তুষার জাওয়াত ছিল। হলি শিট। এবার যেন সকলের চোয়াল ঝুলে পড়ার উপক্রম। রুমের উপস্থিত সকলে লোকটার দিকে অবিশ্বাস্য কুটিল নজরে তাকিয়ে থাকলেও অজ্ঞাত স্বরে ড্যানিয়েল বলে ওঠে, কি বলতে চাইছ? এবার আর মুখ খুলে প্রত্যুত্তর করে না লোকটা, বরং ধীরে সুস্থে আঙুল তাক করে ফ্র্যাঙ্কের ছিন্ন ভিন্ন দেহাবশেষের দিকে। এতক্ষণ খেয়াল না করলেও গার্ডটার আঙুলের ইশারা অনুসরণ করে সেদিকে সচকিত দৃষ্টি নিক্ষেপ করে ড্যানিয়েল। গভীর চাউনি মেরে তাকাতেই দেখতে পায় ওর শরীরের অবশিষ্ট চামড়ায় ব্লেড দিয়ে খোদাই করে রুশ ভাষায় লেখা রয়েছে কিছু একটা, যার অর্থ দাঁড়ায় এই যে, অ্যারিস ইউভানের পেছনের কাঁটাগুলো ঠিক এভাবে নৈশব্দে উপড়ে ফেলি আমি। ব্যাস এইটুকুই। পরপরই দ্বিতীয়বারের মতো হতচকিত হয়ে গগন কাঁপিয়ে গর্জন করে ওঠে গডফাদার ড্যানিয়েল। দক্ষিণের কাচের দেওয়ালে কয়েকটা উইন্ডো খোলা পড়ে আছে। অদূরের রাস্তায় গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে দূরবীনের সাহায্যে ড্যানিয়েলের কার্যক্রম পর্যবেক্ষণ করছিল তুষার। যেই মুহূর্তে গডফাদার গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, সেই মুহূর্তে সামনে থেকে দূরবীনটায় সরিয়ে চোখে সানগ্লাস চড়ালো সে। অতঃপর পেছনে ঘুরে দরজা ঠেলে গাড়িতে প্রবেশ করতে করতে হাত বাড়িয়ে রিমোটে প্রেস করে চোখের পলকে জ্বালিয়ে দিল বহুতলা ভবনটা। গাড়ি চলতে শুরু করেছে আপন গতিতে। ড্রাইভার ড্রাইভ করেছে, প্যাসেঞ্জার সিটে গা এলিয়ে দিয়ে গাড়িময় ইলেকট্রনিক সিগারেটের ধোঁয়ার কুণ্ডুলি ছাড়ছে তুষার। পেছনে দাউ দাউ করে জ্বলছে বিলাসবহুল কালো টাকার বহর। গাড়িতে পিনপতন নীরবতা। এক পর্যায়ে অসহনীয় নীরবতা ভেঙে ড্রাইভার লোকটা বলে ওঠে, অ্যারিস বসের অনুমতি ব্যতীত ড্রাগন হান্টারকে মেরে দিলেন? কই মাছের প্রাণ ওর, এত সহজে মরবে না, তুমি সামনে এগিয়ে যাও। কথা শেষ করে ফের ব্যাক সিটে গা এলিয়ে দেয়। নিঃশব্দে চোখ বুজে তুষার। ভোরের আভা ফুটেছে বহুক্ষণ। বাল্ববিহীন রুমটাও দিবালোকে আলোকিত। সকালের দিকে কমে এসেছে তুষারপাত। বিস্তর কুয়াশার চাদর ভেদ করে সবেগে উঁকি দিয়েছে সূর্যের নরম রোশনাই। তাও শিশির জমে ভিজে আছে কাচের দেওয়াল। বাইরে থেকে এসে সরাসরি অফিস রুমে প্রবেশ করেছে তুষার। কিন্তু আশ্চর্য, এরিস এখানে নেই। ব্যগ্র দৃষ্টি ফেলে চারিদিকে এক পলক চোখ বুলিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে সে। অতঃপর নিঃশব্দে পেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। ওপাশ থেকে কর্ণগোচর হয় অ্যারিসের রাশভারী কণ্ঠস্বর, ফিরে যাচ্ছ যে? ফের ঘুরে তাকালো তুষার। দু পা এগিয়ে গিয়ে কনফারেন্স রুমের দিকে উঁকি দিতেই দৃশ্যগত হলো অ্যারিসের চওড়া পৃষ্ঠদেশ, লম্বা ঘাড়ে জুত সই করে কাটা সিল্কের মতো ঝরঝরে কালো চুল, মাফিয়া বসের জন্য বরাদ্দকৃত স্বর্ণাক্ষরের পাইথন সিলমোহর খোদাই করা বিশেষ কাউচ চেয়ারটাতে গা এলিয়ে বসে আছে অ্যারিস। তার পা দুটো সামনের কনফারেন্স টেবিলের ওপর আড়াআড়ি ভঙ্গিমায় মৃদুতালে দোল খাচ্ছে নির্বিঘ্নে। চোখের সামনে খোলা ম্যাকবুক, তাতে একটা ঘাসের ওয়ালপেপার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না আপাতত। পরনে এখনও ব্ল্যাক ভেলভেট স্যুট। এক হাতের খাজে আটকে আছে রিভলভার, অন্যটাতে জ্বলন্ত সিগারেট আর ওয়াইনের গ্লাস দুটোই। সব মিলিয়ে ভীষণ এলোমেলো লাগছে অ্যারিসকে। তুষার নিজেও এই বারুদের মতো জ্বলন্ত দানবীয় সত্তার লোকটাকে এতটা এলোমেলো দেখেনি কখনো। তুষারের জানা মতে অ্যারিস একটা যান্ত্রিক হৃদয়হীন জানোয়ারের চেয়ে কম কিছু নয়। তাহলে একটা জানোয়ার এতটা উদাসীন হয়ে বসে থাকতে পারে কিভাবে? কী বা চলছে তার পৈশাচিক মস্তিষ্কে? তখন থেকে পিনপতন নীরবতা ছেয়ে আছে চারিপাশে। ধীর কদমের সামনে এগোতে এগোতে নীরবতা ভাঙল তুষার। দ্বিধাহীন কণ্ঠে জিজ্ঞেস করল, সকাল সকাল রেড ওয়াইন নিয়ে বসেছেন? ইজেন্ট ইট টু মাচ? আমার দুনিয়ায় সকাল বলতে কিছু নেই তুষার। প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তই রাতের মতো কালো। রুক্ষস্বরে জবাব দিল অ্যারিস। তুষার প্রত্যুত্তর করল না আর, বিনা বাক্যে এগিয়ে এলো সম্মুখে।
অ্যারিসের নিকট আসতে না আসতেই ওর চোখের সামনে ভেসে ওঠে আরেকটা বীভৎস দৃশ্যপট। অ্যারিসের পায়ের কাছে উপর হয়ে আছে একটা নিথর শরীর, যার গরম রক্তের স্রোতে চারিপাশ বর্ণিল। কুটকুটে কালো দেওয়ালে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাজা রক্তের রঞ্জিত লালিমা, যেন কালোর ওপর লালের মিশ্রণে শৈল্পিক কোনো আবহ চিত্রকর্ম। হতচকিত দৃষ্টি মেলে সামনের দিকে একবার, তো অ্যারিসের ভাবলেশীন মুখের দিকে একবার চাওয়াচাই করল তুষার। পরক্ষণেই পায়ের কাছে পড়ে থাকা নিথর লাশটাকে তীক্ষ্ণ চোখে পরখ করে দাঁতে দাঁত পিষল সে। থমথমে মুখায়বে বিন্দুমাত্র পরিবর্তন না এনে বিরক্তিকর স্বরে অ্যারিসকে শুধালো, ওকে হঠাৎ মেরেছেন কেন? হাতের ট্যাটু দেখে মনে হচ্ছে টমেটো প্রিন্সের লোক। ডিল পছন্দ হয়নি তাই। এর বেশি জিজ্ঞেস করো না, উত্তর পাবে না। অ্যারিসের প্রত্যুত্তরে দীর্ঘশ্বাস ছাড়ে তুষার। মাফিয়া বসের এই উদ্ভ্রান্ত কার্যকলাপগুলো আজকাল সত্যিই বেশ ভাবায় ওকে। ইজ হি বিকাম এ সাইকোপ্যাথ অর সামথিং? একা একাই বিড়বিড়ায় তুষার। তবে ওর ভাবনার সুতো ছিঁড়ে যায় ওপাশ থেকে আগত অ্যারিসের অযাচিত প্রশ্নবাণে, কাজটা তুমি করেছ তাই না? সম্মতি ফিরে পায় তুষার, যদিও ওর অকুতোভয় কলিজাটা বড্ড বেশি বেপরোয়া। তবে অ্যারিসের নিকট বরাবরই ধরাশায়ী সে। সবচেয়ে বিশ্বস্ত সহচর, ঠিক যেমন করে মনিবের সামনে নত যেন, তুষারও তার ব্যতিক্রম নয়। নিজের চিবুক চিতিয়ে হলেও অ্যারিস ইউভানের টেররি রক্ষায় সর্বদা তৎপর তুষার। ফলস্বরূপ বছর 10 পরিক্রমায় আজ অ্যারিস ইউভানের ডান হাত সে। তুষারের থেকেও প্রতিশোধের স্পৃহায় কয়েক ধাপ এগিয়ে অ্যারিস। সহজ ভাষায় বলা যায়, অভিনব উপায়ে খুন করার কৌশল এগুলো অ্যারিসের কাছ থেকেই শেখা ওর। ওই জন্য বোধহয় খুনের ধরনটা খুব বেশি পরিচিত ঠেকেছে অ্যারিসের নিকট। সে যাই হোক, আপাতত জটিল প্রশ্নের সম্মুখীন তুষার। ওর নিশ্চুপ অভিব্যক্তি যা বোঝার বুঝিয়ে দিল অ্যারিসকে। সহসা আরেক দফা প্রশ্ন ছড়ে মাফিয়া বস, ব্লাড ডায়মন্ড যে এখনো আমার হাতে এসে পৌঁছায়নি সেটা ভুলে গেলে? আর তার চেয়েও বড় কথা। মাঝপথে থমকে গেল অ্যারিস। নিগুড়ো ভাবনায় ঠোঁট কামড়ে ধরল আকস্মাৎ। অ্যারিস থেমে যাওয়াতে সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করে তুষার, তার চেয়ে বড় কথা কি অ্যারিস? তুষারের প্রশ্নের জবাব দিল না অ্যারিস। কিয়ৎক্ষণ ভেবে তপ্ত শ্বাস ছাড়ল নীরবে। অতঃপর নির্জীব যান্ত্রিক ভঙ্গিমায় আদেশ করল তুষারকে, মেয়েটাকে মুক্ত করে দাও। সরল কপাল বেঁকে গেল তুষারের। দ্বিগুণ উদ্বেগে পুনরায় তরতরিয়ে জিজ্ঞেস করল সে, আপনি কি কোনোভাবেই মিস ব্লু আইস অ্যাঞ্জেলের কথা বলছেন? বাঙালি মেয়েটার কথা বলছেন? নিঃশব্দে হ্যাঁ সূচক মাথা নাড়ায় অ্যারিস। পরপরই বলে ওঠে, প্রাইভেট জেট রেডি করতে বলো, অ্যাজ সুন অ্যাজ পসিবল ওকে বিডিতে পৌঁছে দিয়ে এসো। সহসা মুখায়ব থমথমে রূপ ধারণ করল তুষারের। ও বোধহয় খুব করে চাইছিল এটা না হোক, অ্যারিস কিছুতেই বদলে না যাক, নিজের চিরাচরিত পাশবিক হিংস্র সত্তা দুর্গের ন্যায় অটুট থাকুক সে। কিন্তু না, সত্যি সত্যি প্রথমবারের মতো পাইথন টেররি থেকে মৃত্যুর আগেই মুক্তি পেতে যাচ্ছে একজন। অবশেষে অ্যারিসের মতের বদল ঘটল। তবে সেই একরক্তি সহজ সরল মেয়েটার কাছে অজান্তেই পরাস্ত হলো অ্যারিস ইউভান। কিন্তু কিভাবে? অজ্ঞাত ভাবনায় বুঁদ হয়ে আসে তুষারের কৌশলী মস্তিষ্ক। অজ্ঞতা ভাবান্তর না করে নির্দ্বিধায় বলে ওঠে সে, অ্যারিস ইউভানের হাতের মুঠো থেকে মুক্তি পেতে যাচ্ছে কেউ একজন। এটাকে কি হেরে যাওয়া বলে না? তুষারের অযাচিত বাক্যে ঝিমিয়ে পড়া মস্তিষ্কটা হুট করেই সচকিত হলো অ্যারিসের। হেরে যাওয়া শব্দটা বড্ড বেশি বেমানান মাফিয়ার বসের সঙ্গে। বড্ড বাজে লাগে শুনতে। একরোখা জিদি সত্তাটা ভেতর থেকে চিরবিরিয়ে ওঠে প্রতিহিংসার অনলে। অথচ এই মুহূর্তে এই বাজে শব্দটা গভীর ভাবনায় ডোবালো অ্যারিসকে। ষষ্ঠ ইন্দ্রিয় ছাপিয়ে মনস্পটে ভেসে উঠল একটা তুলতুলে আদুরে মুখ, সমুদ্র জলরাশির ন্যায় একজোড়া অপার্থিব গভীর নীল চোখ, যার পুরোটা জুড়ে ঘিরে আছে পবিত্রতার মহাপ্রাচীর। না চাইতেও ভেতরের অকুত ভয়ী পাপী সত্তাটা বারবার হাত বাড়ায় সেদিকে ওদিকে। ধ্বংস অবধারিত জেনেও পবিত্রতায় মিলেমিশে একীভূত হতে চায় ভেতরের বেপরোয়া বিধ্বংসী কুলুষিত হৃদয়টা। মেয়েটার কথা ভাবলেই মরীচিকার মাঝে বিলীন হয়ে যাওয়া সুপ্ত অনুভূতি
আজও গুপ্তঘাতক হয়ে জ্বালিয়ে দেয় অন্তর্করণ। অ্যারিস জানে এটা কিছুতেই সম্ভব নয়। এটা একটা অত্যাচারীর চোখে নিজের জন্য এই অনুভূতিটুকু আবিষ্কার করলে নিশ্চয়ই সেটা ঝিল ধরা আঙ্গারের মতোই নীরবে পোড়াবে ঈশানীকে। তবুও সব কিছুর ঊর্ধ্বে গিয়ে মেয়েটাকে এখানে এই পেন্ট হাউসে অর্থাৎ নিজের কালো দুনিয়ায় সারা জীবন রেখে দিতে পারে অ্যারিস। তথাপি কোনোদিন মুখে প্রকাশ না করেও চোখের তৃষ্ণাটুকু অন্তত মেটানো যেত আড়ালে। কিন্তু সেদিন রাতে নেশায় বুঁদ হয়ে ঈশানীর বলা ওই অসহায় কথাগুলো আজকাল বড্ড পোড়ায় অ্যারিসকে। কর্ণকুহর ছাপিয়ে ভেতরের মানব সত্তাটাকে ঝড়ো হওয়ার মতো নাড়িয়ে দেয় নীলাম্বরীর আহত গলার সুর। দিন রাত সারাক্ষণ কানের মাঝে ঝংকার তোলে ওই কন্দনরত বাক্যগুলো। আপনি আমায় নিয়ে যেতে পারবেন বাড়িতে? আমি সত্যি এখান থেকে মুক্তি চাই। ঘৃণা করি অ্যারিসকে, ভয় পাই ওকে। বলুন না, এখান থেকে নিয়ে যাবেন তো আমায়? সেই সব কথাগুলো ভাবতে ভাবতে অচিরেই পরাস্ত হয়ে বসে মাফিয়া বস। তুষারের কথায় প্রত্যুত্তরে মনে মনে বলে, দুনিয়া জানে না। অথচ অ্যারিস ইউভান অলরেডি হেরে গিয়েছে তুষার। ওই সরলা পবিত্রতা, একাগ্রতা সব কিছু ছিল আমার বুকে নিক্ষেপ করা এক একটা বিষাক্ত তীরের ফলা, যা অসাবধানতায় হারিয়ে দিয়েছে আমাকে। চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে পুরো দুনিয়ার কাছে মাফিয়া কিং হলেও ওর নিকট সূক্ষ্ম পন্থায় পরাজিত আমি। আর সেই পরাজয় নির্দ্বিধায় মাথা পেতে নিয়েছে অ্যারিস ইউভান। তখন থেকে নির্বিকার অ্যারিস এতক্ষণ ধরে তুষার বিনা বাক্যে দাঁড়িয়ে থাকলেও এই পর্যায়ে এসে আগ বাড়িয়ে প্রশ্ন করল সে। গলার মাঝে মেকি গম্ভীরতা টেনে গমগমে আওয়াজে বলল, আপনাকে বুঝে উঠতে পারছি না অ্যারিস, দিনে দিনে কেমন রহস্যে রূপান্তরিত হচ্ছেন। তুষারের কথায় সম্মতি ফিরে পায় অ্যারিস। আঙুলের ফাঁকে পুড়তে থাকা সিগারেটের শেষ অংশটুকু তুচ্ছ হস্তে ছুঁড়ে ফেলে দিয়ে হাসকি স্বরে বলল, হারটা যেমন আমি নিশ্চিত করি, জিতটাও তাই। আমি চেয়েছি বলেই ও জিতে গিয়েছে তুষার। তবে হ্যাঁ, অ্যারিস মুক্তি দেয় ঠিকই, স্বাধীনতা নয়। আবারও রহস্য। সহসা মাফিয়া বসের সঙ্গে কথার মার প্যাচে হেরে গিয়ে ফোঁস করে দীর্ঘশ্বাস ছাড়ে তুষার। অতপর কানে এয়ারপোর্ট গুজে কল লাগায় কাউকে। কিয়ৎক্ষণ সেভাবে অতিবাহিত হয়। কথা শেষ করে ফের অ্যারিসের পানে দৃষ্টিপাত করে নিরেট স্বরে বলে, এজেন্সির সঙ্গে কথা বলেছি, সন্ধ্যায় স্নোফল হওয়ার সম্ভাবনা প্রকট। এমতো অবস্থায় এয়ার ট্রাফিক বেশি হয়ে থাকে। আজ না হলেও কাল। ওকে মাঝপথে থামিয়ে দেয় অ্যারিস। কঠোর আদেশ করে বলে, আজ বলেছি মানে আজই। গতকাল রাতে তুমি যেই ধ্বংসলীলা চালিয়েছ, তারপরেও সব কিছু স্বাভাবিক থাকবে বলে মনে হয় তোমার? আপনি কি কৌশলে মেয়েটাকে সেভ করতে চাইছেন অ্যারিস? জবাব দিল না অ্যারিস। তুষারও আর ঘাটালো না ওকে। লম্বা লম্বা পা ফেলে নিঃশব্দে ত্যাগ করলো কনফারেন্স রুম। এটা কি মাছ? স্টারজেন ফিশ বলে এটাকে। সেটা না হয় বুঝলাম, কিন্তু এটার পেট থেকে কেমন ঠেলে ঠুলে টানা হেঁচড়া করে ডিম কেন বের করছো তুমি? তুমি ক্যাভিয়ার চেনো না? ফ্লোরার অযাচিত বাক্যে সহসা না সূচক মাথা নাড়ায় ঈশানী অজ্ঞাত স্বরে বলে, ক্যাভিয়ার? সেটা আবার কি জিনিস? মৃদু হাসে ফ্লোরা। হাতের কাজ অব্যাহত রেখেই বলে, এই মাছের ডিমটাকে সংরক্ষণ করা হলে সেটাকে ক্যাভিয়ার বলা হয়। এই ডিমগুলো স্বর্ণের চেয়েও দামি আর অত্যাধিক পুষ্টিকর। সাধারণত মানুষ সচরাচর খেতে পারে না এগুলো। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটাকে কাঁচা খাওয়া হয়, লাইক স্যামন আর টুনা। ফ্লোরার কথায় নাক ছিটকে বাঙালি রমণী। যদিও ঈশানী সাগর পাড়ের মেয়ে, তবুও কাঁচা মাছ অথবা মাছের ডিম খাওয়ার কথা স্বপ্নতেও ভাবতে পারে না ও। ফলস্বরূপ ব্যয়বহুল এই ক্যাভিয়ার নিয়ে আরও কথোপকথন এগোবে তার আগেই একজন গার্ড এসে হাজির হয় কিচেন কাউন্টারের সামনে। গার্ডকে দেখা মাত্রই জমে যায় ওরা দুজন। কিছু না ভেবেই চোখাচোখি করে কৌতূহলে। এর মাঝে মূর্তিমান গার্ড কথা বলে ওঠে আকস্মাৎ। ঈশানীকে উদ্দেশ্য করে বলে, গোছগাছ করে নাও, তুমি শীঘ্রই চলে যাচ্ছ। গার্ডটার কথায় ভুরু কুঁচকাল ইস্যু। ফ্লোরার পানে এক পলক শঙ্কিত দৃষ্টি ফেলে ফের প্রশ্ন ছুড়ে সবেগে, যাব মানে? কোথায় যাব? মাফিয়া ক্লাবের ওই বিশ্রী রাতটার কথা মনে পড়তে ইতোমধ্যে বুকের ভেতরটা ধরাস ধরাস করতে শুরু করেছে ভীত মেয়েটার।
যদিও বা গত বেশ কিছুদিন ধরে ওকে কোনোরূপ আঘাত করে না অ্যারিস, না মানসিক আর না তো শারীরিক। তবুও কেন যেন আতঙ্কে জর্জরিত হয়ে প্রতিটা মুহূর্ত পেন্ট হাউসে অতিবাহিত করে ঈশানী। কে বলতে পারে এই শিথিলতা যে মাফিয়া বসের নতুন কোনো চাল নয়? ওর রক্ত সরে যাওয়ায় আতঙ্কিত মুখের পানে চেয়ে নির্নিমেষ উত্তর দিল গার্ডটা, বাড়িতে। তুমি তোমার বাড়িতে ফিরে যাচ্ছ। খুব শীঘ্রই এই পেন্ট হাউস থেকে তুমি মুক্তি পেতে যাচ্ছ। গার্ডটার কথায় চোখ কপালে উঠে গেল ঈশানীর। কয়েক মুহূর্তের জন্য কথা বলতে ভুলে গেল ও। কেবল অবিশ্বাস্য নজরে ফেলফেলিয়ে রাশিয়ান গার্ডটার দিকে চেয়ে রইল এক দৃষ্টি। মনে হচ্ছে ভুল শুনেছে ও। রুশ ভাষা বুঝতে ভুল হতেই পারে, কিন্তু যদি সত্যি হয়, এটা কি আদৌ সম্ভব এই জীবনে? নিজেকেই নিজে প্রশ্নবিদ্ধ করে তোলে ঈশানী। এমন সময় ওর বাহু আঁকড়ে ধরে ঝাঁকিয়ে ওঠে ফ্লোরা। খুশির জোয়ারে উদ্ভাসিত ওর সুশ্রী মুখমণ্ডল। সেইভাবে চমৎকার হাসিতে ঠোঁট প্রসারণ করে বলে, অবশেষে তোমার ইচ্ছে পূরণ হতে যাচ্ছে ইস্যু। তুমি এবার বাড়ি ফিরতে চলেছ। চকিতে ঘাড় ঘোরালো ঈশানী। অবিশ্বাস্য কণ্ঠে ফ্লোরাকে উদ্দেশ্য করে বলে, আমি বোধহয় ভুল শুনেছি ফ্লোরা। একটা চিমটি কাটো তো দেখি। সব কিছু রেডি। সন্ধ্যা রাতে ফ্লাইট। একটু পরে পেন্ট হাউস ত্যাগ করবে ঈশানী। যাওয়ার আগে শেষবারের মতো অ্যারিসের অফিস কক্ষের সামনে এসে দাঁড়িয়েছে ও। আজ আর কুণ্ঠিত পায়ে নয়, বরং অনেকটা আত্মবিশ্বাস নিয়ে হেঁটে এসেছে এখানে। ঈশানী দরজার সামনে দাঁড়াতেই গার্ডসরা খুলে দিল দরজা। অ্যারিস ভেতরেই ছিল, সঙ্গে তুষারও। মাঝখানের দরজাটা সরে যেতেই গন্তব্য খুঁজে পায় অ্যারিসের কাঙ্ক্ষিত দুনয়ন। সে চিবুকে আঙুল ঠেকিয়ে দ্বিধাহীন ব্যগ্রচিত্তে নিষ্প্রভ চেয়ে থাকে মেয়েটার দিকে। মনে হচ্ছে আত্মসংযম আজ পুরোপুরি ব্যাহত। কিছু একটা ভেবে ভেতরে ঢুকে যেতেও গেল না ঈশানী। দরজার কাছে দাঁড়িয়ে লম্বা শ্বাস টেনে ভেতরে অনেকটা সাহস পুঁজি করে নিল প্রথমে। অতঃপর মাফিয়া বসটাকে উদ্দেশ্য করে ক্রুদ্ধ স্বরে বলে উঠল, বলেছিলাম না আপনাকে, আপনার এই পাপের দুনিয়া থেকে কোনো না কোনো একদিন বের হব। সেদিন আপনাকে হারিয়ে জিতে যাব আমি। আর দেখুন, সেই সময়টা সন্নিকটে। আপনার মতো অত্যাচারী পাপী খুনি তাকে হারিয়ে দিয়েছি আমি। আপনি আমাকে মুক্তি দিতে বাধ্য হয়েছেন। এভাবেই সবসময় পরাস্ত হয় পাপীরা, বুঝেছেন? আমার মতো একটা দুর্বল অসহায়ের মেয়ের কাছে হেরে গিয়েছেন আপনি। অ্যারিস ইউভান হেরে গিয়েছে। আপনার এই কুলুষিত মুখটা আর দ্বিতীয়বার দেখতে চাই না আমি, কোনোদিনও না। এক নিঃশ্বাসে জোর গলায় কথাগুলো বলে থমকায় ঈশানী। মাফিয়ার শূন্য দৃষ্টির সঙ্গে ওর নীল চোখ জোড়ার মিলন ঘটার সঙ্গে সঙ্গে আড়ষ্টতায় চোখ নামায় মেয়েটা। জিভের ডগা শুষ্ক অধর ভিজিয়ে বিতৃষ্ণায় ঢোক গিলে আচমকা। এত কিছু বলার পরেও কেন নির্বিকার লোকটা? কেন আজ ধূসর চোখে হিংস্রতার লেশ নেই? না আছে কোনো কঠিন মুখায়ব। যেন ইস্যুর কথাগুলো বড্ড বেশি অপ্রিয় ঠেকছিল তার নিকট। তেমন করেই শূন্য অনুভূতিহীন চোখ মেলে চেয়েছিল শুধু। অ্যারিসের নির্বিঘ্নতায় ঈশানী যখন পুরোপুরি হতচকিত, তখনই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় মাফিয়া বস। নিভৃত কদম ফেলে ধীরে ধীরে এগিয়ে আসে মেয়েটার নিকট। অ্যারিস এগিয়ে আসতেই ওর পানে কুণ্ঠিত চাউনি নিক্ষেপ করে ঈশানী। দেখতে পায় নির্ঘুম এলোমেলো মুখায়ব, ফিনফিনে শুষ্ক অধর, তার ঠিক নিচে কুচকুচে কালো তিল। লোকটার উদ্ভ্রান্ত ব্যাকুল চেহারার পানে এক পল নজর বুলিয়ে তরাক করে চোখ নামায় ঈশানী। আড়ষ্টতায় জমে গিয়ে পিছুপা হয় নীরবে। অ্যারিস ওর কাছে এগিয়ে, খুব কাছে, গ্রীবাটা সামান্য নিচু করে গভীর দৃষ্টি মেলে মেয়েটার চোখের মাঝে চোখ রাখে। কিছুক্ষণ অসহনীয় নীরবতা। অতঃপর চট করেই হাসকি স্বরে বলে ওঠে, জানি না আবার কবে সুযোগ পাব। ব্যাস এইটুকুই। কথা শেষ হতে না হতেই ইস্যুকে বুঝে ওঠার সামান্যতম ফুরসত না দিয়ে ওর সরু ঘাড়টা ঢেউয়ের আঁচড়ের ন্যায় কাছে টেনে আনে এক হাতে। অন্য হাতে তুলতুলে চিবুকটা শক্ত করে চেপে ধরে বিদ্যুৎ বেগে অধর ডোবায় সরলতার কোমর অষ্টপুটে। প্রথমবারেই গভীর এক জোরালো চুম্বনের তোরে ঝড়ো হাওয়ার মতো লণ্ডভণ্ড করে তোলে রমণীর নেতিয়ে পড়া অনুভূতির অভয়ারণ্যকে। ভয়, জড়তা আর অবিশ্বাসের মিশেলে রুগ্ন মানবের ন্যায় তীর তীর করে কেঁপে ওঠে তার সর্বাঙ্গ।
যা স্পষ্ট অনুভব করেছিল মাফিয়া বস। তবুও ছাড়েনি মেয়েটাকে, যেন বহু বছরের আমরণ তৃষ্ণা একযোগে মেটানোর ক্ষুদ্র প্রয়াস চালাচ্ছে সে।